الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم ব্যবহার আমাদের অনেক
উপকারী। তাহলে আমার বন্ধুদের কাছে কিছু প্রশ্ন উত্তরটা দিয়ে যাবেন। আপনারা কি জানেন একটি প্লাস্টিক মাটিতে মিশতে প্রায় 400 বছর সময় লাগে? তাহলে আমরা কোন যুক্তিতে প্লাস্টিক ব্যবহার এখনো চালিয়ে যাব? প্লাস্টিক ব্যবহার চালিয়ে যাওয়ার পক্ষ না, মাটিকে নিজেদের দেশের মানুষের স্বাস্থ্যের ধ্বংস করা। আপনারা এমন একটি বিষয় নিয়ে আমাদের সঙ্গে বিতর্ক করতে এসেছেন যা আপনাদের সাথে আমাদের মানায় না। আমি পরামর্শ দিতে ভালোবাসি, তাই আপনাদেরকে পরামর্শ দিলাম আগে সঠিকভাবে কোনো বিষয় জেনে আমাদের সঙ্গে বিতর্ক করতে আসবেন। মানে বিচার করবেন যে প্লাস্টিক দূষণ এখন আর ছোট কোনো সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক বিবেচনা। আমরা যদি আজীবন দূষণ বন্ধ না করি তাহলে আমাদের সামনের প্রজন্ম একটি বিষাক্ত পৃথিবী পাবে। তাই আমি বিনয় বলতে চাই, প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার কোনো সময়। ধন্যবাদ। বিপক্ষে দলের প্রথম বক্তা জান্নাতুল বুশরা।
প্ল্যাটফর্মে কথা বলার যে একটা সুযোগ সৃষ্টি হবে এটা অত্যন্ত দরকার। আমি রিকোয়েস্ট করবো তার জন্য এখানে একটা অবশ্যই উদ্যোগ নেই, অল্প দিনের ভিতরে দিন আমরা এই দিকে যেতে পারি। থ্যাংক ইউ সবাইকে। এখন বক্তৃতা করতে আসবেন পক্ষ দলের দ্বিতীয় বক্তা মাহমুদুর রশিদ। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ ও আমার দলের সদস্যবৃন্দ এবং আমার বিপক্ষের সদস্যবৃন্দ এবং উপস্থিত শ্রোতাবৃন্দ সবাইকে আমার সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিতর্কের বিষয় প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়। ইতিমধ্যে আমার প্রথম বক্তা বলে গেছেন প্লাস্টিকের বিভিন্ন ক্ষতিকর দিক এবং বিভিন্ন অপ্রয়োজনীয় যেগুলি দিকগুলি রয়েছে সেই ক্ষতিকর দিকগুলি আমার প্রথম বক্তা ইতিমধ্যে প্রসঙ্গে বলে গেছে। আমার বিপক্ষে প্রথম বক্তা যখন এই ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করছিল তখন আমার বিপক্ষে প্রথম বক্তা মনে এখানে ছিলেন বটে, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 21 শতকের সবচেয়ে বিপজ্জনক দূষণ হচ্ছে প্লাস্টিক দূষণ, সেখানে কিভাবে তারা বলতে পারে যে প্লাস্টিক এখন বন্ধ করার সময় নয়। এছাড়াও 1955 সালে বিশ্ব মাত্র 20 লাখ প্লাস্টিক উৎপাদিত হয়েছিল, যা 2024 সালে এসে দাঁড়িয়েছে 424 কোটি টনে। তথ্য অনুযায়ী তথ্যটা দেওয়া হয়েছে OECD 2024-এ। প্রতি মিনিটে পৃথিবীতে 10 লাখ প্লাস্টিক বোতল এবং 50 কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়। প্রতি বছর 80 কোটি টন প্লাস্টিক বর্জ্য সৃষ্টি হয়, যার মধ্যে মাত্র 9% প্লাস্টিক পুনরায় ব্যবহার করা যায়, অর্থাৎ বাকি 91% প্লাস্টিক আমরা প্রকৃতিতে ফেলে দিচ্ছি। এই প্লাস্টিক পানি দূষণ, বায়ু দূষণ এবং পরবর্তী সমুদ্রে গিয়ে পরবর্তী রিসাইক্লিংয়ের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, যা অত্যন্ত দুঃখের জন্য এবং অত্যন্ত শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। উদাহরণস্বরূপ আমরা প্রশান্ত মহাসাগরে দেখতে পাই যে প্রশান্ত মহাসাগরে একটি বিশাল স্থান জুড়ে রয়েছে প্লাস্টিকের স্তূপ, যা ফ্রান্সের থেকেও বড়। প্রশান্ত মহাসাগরে যে প্লাস্টিকের স্তূপটা রয়েছে তার আয়তন হলো 1.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, যেখানে ফ্রান্সের আয়তন হচ্ছে 6.43 লাখ বর্গ কিলোমিটার। কোথায় মিলিয়ন, কোথায় লাখ? প্রতি বছর প্রায় 10 লাখ সামুদ্রিক প্রাণী এবং 1 লাখ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে। এই তথ্যটা রয়েছে ন্যাশনাল জিওগ্রাফি 2023-এ। 2019 সালে একটি উপকূলে ধরা পড়েছে একটি মৃত তিমি মাছ, যার পেটে পাওয়া গেছে 100 কেজিরও বেশি প্লাস্টিক। বিশ্বব্যাপী মতে এই প্লাস্টিকের কারণেই এই তিমি মাছের মৃত্যু হয়েছে। তাছাড়া আমরা বলতে পারি যে 2023 সালে একটি গবেষণা দেখা গেছে ঢাকায় প্রতিদিন গড়ে 87 টন প্লাস্টিক তৈরি হয়, যার বেশিরভাগই ড্রেন ও নদীতে জমা হয়ে জলাবদ্ধতা তৈরি করে। বিশ্বের মাত্র 9% প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য, এটা আমি আগে বলেছি, কিন্তু আমাদের পরিবর্তে করে বলে গেছে বিশ্বে মাত্র 36% রিসাইকেল করে ব্যবহার করা যায়। লেসিং প্ল্যান্টের 2023 একটি মডেল গবেষণা কার্যকরী করা হয়েছে। প্রতি বছর 90 লক্ষ মানুষ প্লাস্টিকের কারণে মারা যাচ্ছে এবং এই গবেষণায় বলা হয়েছে যে প্রতি বছর মাসে বড় 1.5 থেকে 2 বছর পর্যন্ত কমেছে। তাহলে কিভাবে বলতে পারে যে প্লাস্টিক দূষণ এখন বন্ধ করার সময় নয়? বিশ্বের অধিকাংশ প্লাস্টিকের দূষণের ক্ষতিগ্রস্ত হলে বিশ্বের অধিকাংশ দেশে প্লাস্টিক দূষণ রোধ করেছে। তার মধ্যে রয়েছে 2022 সালে বাংলাদেশ প্লাস্টিক দূষণ রোধ করেছে। তাই আমরা বলতে চাই যে প্লাস্টিক দূষণ রোধ করা এখন সময়, তাই পৃথিবীকে সংরক্ষণ এবং পৃথিবীকে সুরক্ষিত রাখতে হলে আমাদের সবার স্লোগান হওয়া উচিত প্লাস্টিক দূষণ নয়, বন্ধ করার এখন সময়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আমার মনে হয় আমাদের বক্তৃতা বিতর্ক প্রতিযোগিতা খুব উৎসাহমূলক হচ্ছে। টান উত্তেজনা, দেখা যাক কে কোন পক্ষে ভালো বসে না। আচ্ছা, এখন আসবেন বিপক্ষে দলের দ্বিতীয় বক্তা ফাহিমা আক্তার।
কিভাবে আমরা এই প্রতিকার করতে পারি বা বন্ধ করতে পারি। মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা যখন হাসপাতালে যায়, ডাক্তার কি তাদের স্টিলের তৈরি সিরিঞ্জ বা লোহার তৈরি সিরিঞ্জ দিয়ে স্যালাইন দেয় নাকি প্লাস্টিকের তৈরি সিরিঞ্জ আমার প্রতিপক্ষ দল বলে উঠবে যে বিকল্প হিসেবে আমরা বায়োডিগ্রেডেবল ব্যবহার করতে পারি। এখন তাদের কাছে আমার প্রশ্ন, তারা এই বিষয়টি কি কোনো গ্রাম বাংলার মানুষ বা একজন নিম্নবিত্তের নাগালের মধ্যে আছে? দয়া করে আমার বিপক্ষ প্রতিপক্ষ দল একটু উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, প্লাস্টিক বন্ধ করলে নিত্য পণ্যের দাম বাড়বে, ক্ষুদ্র ব্যবসায়ী বেকার হয়ে পড়বেন, দরিদ্র মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবেন। ভারত 2019 সালে হুট করে প্লাস্টিক বন্ধ করে দিয়েছিল। মাননীয় মডারেটর, তাতে কি উপকার হয়েছে? মাননীয় মডারেটর, তাতে কি উপকারটা হয়েছে? বরং বাজারে চোরাচালান বেড়েছে, বিকল্পের অভাবে মানুষ আবারও পুরনো ক্ষতিগ্রস্ত উপায় বেছে নিয়েছে। মাননীয় মডারেটর, প্লাস্টিক বেচারা কি বা করেছে? পৃথিবীর কাজে তো অনেকটাই লেগেছে। ডাক্তার বাবু, ইঞ্জিনিয়ার ভাই, প্লাস্টিক ছাড়া কোনো বিকল্প তো খুঁজে না ভাই। আমার বিপক্ষ দল শুধু তাদের উৎকৃষ্ট কণ্ঠে বলেই যাচ্ছে প্লাস্টিক দূষণ বন্ধ করুন, প্লাস্টিক দূষণ বন্ধ করুন, কিন্তু তারা এর কোনো যুক্তিসঙ্গত কারণ ও প্রতিকার দেখাতে সক্ষম নন। মাননীয় মডারেটর, আমি আমার বিপক্ষ দলের উদ্দেশ্যে বলতে চাই, তারা যে এখন সুন্দর সুন্দর চেয়ারে বসে আছেন, এগুলো পর্যন্ত প্লাস্টিকের তৈরি। আমার বিশেষ বন্ধু, তারা যদি আমাদের বিরোধিতা করা নিয়ে এতই যদি তাদের উদ্বেগ থাকে, বিরোধিতা থাকে, তারা যেন এখনই চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং এখনই এখান থেকে বেরিয়ে যান। মাননীয় মডারেটর, যারা আইন প্রয়োগ করেন তারা কি প্লাস্টিক ব্যবহার করেন না? দেখা মানে এই বিষয়টা এমন হয়ে গেল না, সরিষা দিয়ে ভূত দাঁড়াবে অথচ সরিষার ভিতরে ভূত। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। সব কথাই ভালো হয়েছে, একটা কথা বিতর্ক হয়েছে। আপনারা উঠে চলে যান, কথাটা দৃষ্টিকটু হয় নাই। আপনারা উঠে চলে যান, এটা আরেকটু ভালোভাবে বলা যায় তো, আমরা যদি এখন চেয়ার না দেই আপনারা কোথায় বসবেন? তাই না? এইভাবে বললে কথাগুলো ভালো হতো। যাই হোক, ভবিষ্যতে আশঙ্কাভাবে আমরা বাচনভঙ্গি সম্মান করে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আমি খুবই আনন্দিত যে আমার বাচ্চারা এত সুন্দর বক্তৃতা করবে, এটা আমি ভাবতে পারিনি। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কথা বলবে, আরো সুন্দর সুন্দর কথা বলবে, এটা আমরা প্রত্যাশা করি। ঘাবড়ানি না, এই চর্চা করলে ঠিক হয়ে যাবে। এখন আমাদের পক্ষ বক্তৃতা করবেন তৃতীয় বক্তা তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন তৃতীয় বক্তা। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ, সুখী সমাজ ও আমার প্রতিপক্ষ প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্মানিত বিচারক মণ্ডলী, ধন্যবাদ আমার বক্তব্য প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়। আমি এই বক্তব্যের পক্ষে জোরালোভাবে অবস্থান করছি। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনের অনেক সহজ হয়ে গেছে, কিন্তু সেই সহজ সরল জীবনের পিছনে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর সত্য, যার মধ্যে অন্যতম হলো প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণ আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য ধ্বংস হয়ে উঠেছে, কিন্তু এর ক্ষতিকারক প্রভাব আমাদের জীবনের বিভিন্ন জায়গায় পড়েছে। এর অন্যতম হলো কৃষি ও খাদ্য ধ্বংস। প্লাস্টিক ব্যবহারের ফলে মাটি ধীরে ধীরে অনুর্বর হয়ে যায়, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, যা ফসলের উৎপাদন কমিয়ে দেয়। সম্মানিত বিচারক মণ্ডলী, প্লাস্টিক বর্জন করা উচিত কেন তা আমরা জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর হাফিজ খাতুনের একটি প্রতিবেদন থেকে। তিনি বলেছেন, প্লাস্টিক এমন একটি পদার্থ যার আয়ুকাল হাজার হাজার বছর, প্রকৃতির নানামুখী ক্ষতিকারক দিক, পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপরে মারাত্মক ক্ষতির প্রভাবের কারণ এটি নতুন অভিশাপ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
অনুযায়ী একটি পলিথিন ব্যাগ প্রকৃতিতে মিশে যেতে সময় 500 থেকে 1000 বছর পর্যন্ত। 2002 সালের পূর্বে এর এক সমীক্ষা অনুযায়ী ঢাকা শহরের একটি পরিবেশে প্রতিদিন গড়ে 4টি পলিথিন ব্যাগ ব্যবহার করত এবং শহরের বাসিন্দারা প্রতিদিন প্রায় 1 কোটি একবার ব্যবহারের শেষে প্রকৃতিতে যথাযথভাবে ফেলে দিত। বিশ্বব্যাংকের জারির পূর্বে বাংলাদেশে 400 পলিথিন কারখানা প্রতিদিনে গড়ে 130 মিলিয়ন পলিথিন ব্যাগ উৎপাদন করত। এখন আমার কিছু প্রশ্ন বিপক্ষ দলের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। যে জিনিস ভাঙে না, দিশে না, জৈবিকভাবে নষ্ট হয় না, সেটাকে কি দায়িত্বশীলতা উৎপাদন বলা যাবে কি? আপনি কি বলতে পারেন যেই জিনিস মানুষ ও পরিবেশের ক্ষতি করে তা বন্ধ করা অনুচিত? জলের প্রাণীদের পেটে প্লাস্টিক পাওয়া যাচ্ছে, তখন কি মানুষ হিসেবে আমাদের কোনো দায়িত্ব নেই? প্লাস্টিক ব্যবহারের জন্য বন্য প্রাণী মারা যাচ্ছে, এই প্রাণ হত্যার দায় কি আপনারা এড়াতে পারবেন? সর্বশেষ এইটাই বলবো, ভবিষ্যৎ যদি চাই সুন্দর প্লাস্টিক বন্ধ করো এখনই। আর প্লাস্টিকে প্রাণী মরে, সচেতনতা সবাই করে। প্লাস্টিক পোড়ানো মানে মৃত্যু ডেকে আনা। প্লাস্টিক ইজ প্লাস্টিক, বি ফ্যান্টাস্টিক, অ্যাভয়েড প্লাস্টিক। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পক্ষ দলের তৌহিদ হোসেনকে। এখন বিপক্ষের বক্তব্য রাখবেন ইশরাত জাহান। দিনে রোদ এলে তা
হবে। প্রথম তার বক্তৃতা প্রদান করবেন, দ্বিতীয় পাঠ তিনি যুক্তি খণ্ডন করবেন। এখন পক্ষের দলনেতা তার বক্তব্য দেবেন মোহাম্মদ রাকিবুল ইসলাম। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষক বৃন্দ, সুধী মণ্ডলী, আমার প্রতিপক্ষের বক্তাগণ, আসসালামু আলাইকুম। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ আমাকে বক্তব্য প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য। আজকের প্রতিযোগিতার বিষয় হলো প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়। আমি জোরালোভাবে এই বক্তব্যের পক্ষে অবস্থান করছি। বর্তমান সময়ে আমরা এমন এক উপাদান সবচেয়ে বেশি ব্যবহার করছি যে উপাদানের ফলে পৃথিবীর ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকের দিনে প্লাস্টিক এতটাই সহজলভ্য এবং এতটাই বহুল ব্যবহৃত যে আমরা প্রতিদিন নিজের অজান্তে এই ক্ষতিকর বস্তুটি গ্রহণ করছি এবং পরিবেশে ছড়িয়ে দিচ্ছি। বিচারক মণ্ডলী, এই প্লাস্টিক শুধু প্লাস্টিকে সীমাবদ্ধ থাকে না, এটি মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়ে যায়। মাইক্রোপ্লাস্টিক হলো ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক কণা যেগুলোর আকার 5 মিলিমিটারের কম হয়ে থাকে। এই মাইক্রোপ্লাস্টিক চোখে দেখা যায় না। এই মাইক্রোপ্লাস্টিকের মানব দেহে প্রবেশ করলে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন রোগাক্রান্ত হতে পারে। ইউনিভার্সিটি অফ আমস্টারডাম 2022 এর রিপোর্ট অনুসারে মানুষের শরীরে রক্ত, প্লাসেন্টা, ফুসফুস, কিডনি এবং অন্ত্র মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আজ মানুষ নিজের অজান্তে প্রতিদিন প্লাস্টিক খাচ্ছে। গরু, হাঁস, মুরগি এবং মাইক্রোপ্লাস্টিক মানুষের দেহে ঢুকে পড়ছে। মাইক্রোপ্লাস্টিক শরীরে দীর্ঘদিন থাকলে কোষে ক্ষতি করে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এটি হরমোন সিস্টেমকে প্রভাবিত করে। নিউরোটক্সিন জাতীয় উপাদান থাকে, এটি মস্তিষ্কে প্রভাব ফেলে। যদি মাইক্রোপ্লাস্টিক পানিতে প্রবেশ করে তাহলে তা প্রাণযোগ্যতা হারায় এবং পরিশোধন করে না। WWF এর মতে একজন মানুষ গড়ে সপ্তাহে একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ মাইক্রোপ্লাস্টিক খাচ্ছে। এর দায় কে নিবে? এর দায় কি আমাদের প্রতিপক্ষ নিবে? মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘস্থায়ী বিষক্রিয়া স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। শুধু তাই নয়, প্লাস্টিক অর্থনৈতিক দিকেও আমাদের ক্ষতি করে। বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় শিল্প হলো পর্যটন শিল্প। বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্রগুলো হলো কক্সবাজার, সিলেটের রাতারগুল, সিলেটের জাফলং, খুলনার সুন্দরবন ইত্যাদি। এবং এই পর্যটনগুলো এখন আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। আবর্জনার স্তূপে পরিণত হওয়ার ফলে পর্যটকরা এখন আর এই কেন্দ্রগুলোতে আসতে চায় না। যারা বাংলাদেশে বর্তমানে বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে প্লাস্টিক দূষণ। IQAR এর রিপোর্ট অনুসারে 2023 সালে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম দূষিত দেশ ছিল এবং 2022 সালে সবচেয়ে দূষিত দেশ ছিল। এর কারণ ছিল হচ্ছে এই প্লাস্টিকই। প্লাস্টিকের বিকল্প নেই বললেই হবে না। প্লাস্টিকের বিকল্প হিসেবে আমরা কাপড় বা পাটের ব্যাগ, স্ট্র, বাঁশের স্ট্র ইত্যাদি ব্যবহার করতে পারি। ব্যক্তিগত পর্যায়ে আমরা কোনো কিছু ক্রয় করার সময় প্লাস্টিকের মধ্যে কাপড় বা পাটের ব্যাগ তৈরি করতে পারি। এটি বহুবার ব্যবহার করা যায়। এটি প্লাস্টিক বর্জ্য 70% কমায়। বার্ষিক প্লাস্টিক ফ্রি ডে পরিচালনায় অস্ট্রেলিয়ার 500 বেশি স্কুলে এখন প্লাস্টিক ফ্রি। তাই আমাদের উচিত প্লাস্টিক ফ্রি ডে পালন করা এবং বিয়ের, জন্মদিন বা কোনো অনুষ্ঠানে গেলে আমাদের উচিত মাটির পাত্র বা ধাতুর প্লেট ব্যবহার করা। প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা, অর্থাৎ প্লাস্টিক উৎপাদনে সীমিত করা। আয়ারল্যান্ডে বেশি ট্যাক্স আরোপ করে 80% মানুষ প্লাস্টিকের ব্যবহার কমিয়েছে। বিচারক মণ্ডলী, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে স্বাচ্ছন্দ্যের নামে আমরা ভবিষ্যৎকে বিকিয়ে দিচ্ছি। প্লাস্টিক আমাদের অনেক কিছু দিয়েছে সত্যি, কিন্তু তার বিনিময়ে আমরা কি হারাচ্ছি? প্লাস্টিক শুধু একটি পরিবেশের সমস্যা নয়, এটি আমাদের পৃথিবী এবং সমাজের সমস্যা। এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আমরা চাই একটি সবুজ এবং টেকসই সুস্থ পৃথিবী যেখানে মানুষ বাঁচবে না, মানবতা টিকবে, যেখানে প্রকৃতি এবং প্রযুক্তি একই থাকবে। প্লাস্টিক ছাড়িয়ে ধন্যবাদ। এখন বিপক্ষী দলের নেতা রাফিয়া সুলতান তার বক্তব্য রাখবেন। রাফিয়া সুলতান। আচ্ছা, এই ফাঁকে আমি বলি আমাদের রচনা প্রতিযোগিতার ফলাফলটা মঞ্চে দেওয়ার জন্য অনুরোধ করছি। রচনা প্রতিযোগিতার ফলাফল এই বিষয়কে এই শিশুর কাজযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এটি আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে আমাকে বিতর্ক কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্কে প্রথমেই সম্মানিত বিচারক মণ্ডলী, শ্রোতাগণ ও প্রতিপক্ষ দলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়। বিতর্কে এই বিষয়ে আমি আমার দলের সুদৃঢ় অবস্থান, যেখানে দলনেতা হিসেবে আমি সার্বিক সমাধান যুক্তি দ্বারা যথাযথভাবে প্রমাণ করে যাব যে প্লাস্টিক দূষণ বন্ধ করা বা প্লাস্টিকের ব্যবহার এখন বন্ধ করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম পক্ষে প্লাস্টিকের ভালো দিক, প্রয়োজনীয়তা, রিসাইকেল এবং বিধেয় একটা দরিদ্র তার বিকল্প
অঙ্কনের জন্য সময় পাবে প্রত্যেক দলনেতা 2 মিনিট। 1.5 মিনিটে সতর্কতার সংকেত হবে, 2 মিনিটে বক্তৃতা শেষ করবেন। এখন যুক্তি খণ্ডন করবেন পক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলাম। ধন্যবাদ আমাকে আবার বক্তব্য শুরু করার জন্য। বিপক্ষ দলের প্রথম বক্তার প্রশ্ন ছিল প্লাস্টিকের বিকল্প কি। প্লাস্টিকের বিকল্প হচ্ছে পাট বা কাগজের প্যাকেজিং এর ব্যবহৃত ব্যাগ। আর তাদের প্রশ্ন ছিল ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্লাস্টিকের মূল্য অনেক বেশি, কিন্তু তারা কি জানে ওয়ার্ল্ড ব্যাংকের 2021 এর রিপোর্ট অনুযায়ী প্লাস্টিক বাংলাদেশের $3.5 বিলিয়ন ক্ষতি করছে। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 2030 সালের মধ্যে যদি প্লাস্টিক বন্ধ করে প্লাস্টিক থেকে যে বর্জ্য ব্যবস্থাপনা হয় সেটি দিয়ে কাজ শুরু করে তাহলে তারা $500 মিলিয়ন আয় করতে পারবে। তাছাড়া হাসপাতালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা প্রথমে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত প্লাস্টিক এবং সাধারণ প্লাস্টিক এক জিনিস নয়। আমরা পলিথিন ব্যাগ স্ট্র প্যাকেট বন্ধ করতে বলেছি, সিরিঞ্জ গ্লাস স্যালাইন বোতল নয়। আর তাছাড়া আমরা প্লাস্টিকের সিরিঞ্জের মধ্যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক দিয়ে সিরিঞ্জ বানাতে পারি, স্টেইনলেস স্টিলের সিরিঞ্জও বানাতে পারি। আর কর্মসংস্থানের ক্ষেত্রে বায়োপ্লাস্টিক পাট বা কাগজের শিল্প বাড়ানো, অর্থাৎ পাট শিল্পে এখন বিপুল কর্মীর প্রয়োজন। বাংলাদেশ পাট মন্ত্রণালয় 2024 অনুসারে প্রতি 100 টন পাটের জন্য 300-এরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। আর আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছিল যে প্লাস্টিকের 100 বছর হয়নি এটি উৎপাদনের, কিন্তু তিনি বলেছিলেন প্লাস্টিক 1907 সালে শুরু হয়, কিন্তু বর্তমানে 2025 সাল চলছে। তার মানে হিসাবযুক্ত 118 বছর হয়ে গেছে, কিন্তু তিনি 100 বছর বলেছেন। প্লাস্টিকের বিকল্পও আছে, রিসাইকেলও আছে। আমাদের উচিত প্লাস্টিকের বিকল্পগুলো ব্যবহার করা এবং হাসপাতালে সাধারণ প্লাস্টিককে বর্জন করা এবং চিকিৎসা ব্যবহৃত প্লাস্টিককে রাখা। তাদের উদ্দেশ্যে তাদের কাছে আমার কিছু প্রশ্ন। পরিবেশ ধ্বংস করে যে উন্নয়ন পাওয়া যায় সেটা কি টেকসই উন্নয়ন? প্লাস্টিক ব্যবহারের যে সুবিধায় যে খরচ হয় তা এর ধ্বংসের চেয়েও বেশি, এটা কি তারা জানে না? কোনো একটি উপাদান যদি ক্ষতিকর বা প্রাণঘাতী হয় তা বন্ধ করার পক্ষে যুক্তি কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? আমাদের শরীরে যে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে তার জন্য কি প্লাস্টিক বন্ধ জরুরি নয়? ধন্যবাদ পক্ষ দলের দলনেতা রাকিব হোসেনকে। এখন বিপক্ষে দলের দলনেতা রাফিয়া সুলতানাকে তার বক্তব্য পেশ করার জন্য ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার বক্তব্যে যুক্তি খণ্ডনের জন্য সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই বলি, আমার বিপক্ষ দলের প্রথম বিভাগের নেতা বলে গেলেন যে পাট, কাঁচ বা অন্যান্য মাধ্যম বা কাগজ দ্বারা তিনি প্লাস্টিকের ব্যবহার মেলাবেন। এখন আমি বলি, হাস্যকর কথা এই যে আপনি কি বাজার থেকে তেল বা পাটের তৈরি বা কাগজের তৈরি ভুনাতে নিয়ে যাবেন? মাইক্রোপ্লাস্টিক মানুষের ক্ষতি করছে তা এখন আমাদের বিষয়। তথ্য অনুসারে হার্ভার্ড মেডিকেল স্কুল অনেক আগে বলে দিয়েছে, হয়তো তিনি তা জানতেন না। ধন্যবাদ, দরকার নেই, আমি তা করব। তারা বললেন যে প্রাণীরা প্লাস্টিক খাক, এটা দায়িত্ব আমরা নিব। কেন নিব? আমি একটা প্লাস্টিক ব্যবহার করি, মানে মনে হয় এর দায়িত্ব নিতে হবে প্রতিটি জনগণকে, প্রতিটি নাগরিককে। তারা শুধু প্লাস্টিক দূষণ বন্ধ করে চিল্লায় দিলে তো শুরু হবে না, সেটি বাস্তবায়িত করতে হয়। মানে মনে হয় তারা একবার বলতে পারলেন না যে কি উপায়ে ঠিক প্লাস্টিক বন্ধ করবেন। আজ তারা ইকোসিস্টেমের কথা বলে গেলেন, কিন্তু এটাও বলে গেলেন যে কাজ কাটবেন এবং পাট যারা সৃষ্টি করে সেই পাট নিয়ে আবার কাজ থেকে চাহিদা মিটাবেন। তার মানে কি ইকোসিস্টেম এখানে ব্যাহত হচ্ছে না? মানে মনে হয় মেহেদি হাসান। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং আমার ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের মেইন যে বিষয়টা ছিল সেটা হলো আমাদের আজকের যে বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতার যে বিষয়টা ছিল প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়, এখনই। বিষয়টা হলো যে প্লাস্টিক দূষণ, আমাদের বিশেষ অতিথি মহোদয় বলছে যে আসলে প্লাস্টিক
প্লাস্টিকের যে ব্যবহার আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের অর্গানাইজেশন বলেন, প্রত্যেকটা জায়গায় যেভাবে প্লাস্টিক আমাদের লাইফের সাথে অন্তর্গতভাবে জড়িত, তো এটাকে আসলে কি এখনই মানে এই মুহূর্তে আসলে কি বন্ধ করাটা আমার মনে হয় বাস্তবসম্মত কোনো উপায় নয়। তো বন্ধ করার যে বিষয়টা, এটা আসলে কোনো এককভাবে বা ব্যক্তি যাই করি না কেন কোনো জায়গায় থেকে সম্ভব না। সো এটার পেছনে যে মেইন ভূমিকাটা পালন করবে সেটা হলো আমাদের গভর্নমেন্ট বা সরকার। তবে অবশ্যই যেটা আমাদের সচেতনতা শুরু হতে হবে ব্যক্তি থেকে, পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং সর্বোপরি সরকারিভাবে। আর তখনই কি আমরা এই দূষণটাকে রোধ করতে সক্ষম হব। আর তার আগে যে জিনিসটা আমাদের টেনশন করতে হবে সেটা হলো প্লাস্টিক যে আমরা বন্ধ করবো তার আসলে কি কোনো বিকল্প ব্যবস্থা তৈরি হয়েছে। তো আমাদের যারা বিতার্কিক ছিল তারা কিন্তু এর পক্ষে এবং বিপক্ষে যথেষ্ট যুক্তি তারা দেখিয়েছে, এবং এখানে আমরা যেটাই করতে চাই না কেন আসলে দূষণ যদি বন্ধ করতেই হয় তাহলে আগে আমাদের বিকল্প তৈরি করতে হবে। আমরা যেমন আমাদের একজন বিতার্কিক বলে গেছে যে চেয়ারে যদি আমরা বসতে না নেই, আসলে তো চেয়ারে যদি আমরা বসতে না চাই তাহলে চেয়ারের বিকল্প কি আমাদের তৈরি আছে এবং সেটা কি সহজলভ্য আছে এবং সহজে সবার কাছে কি সহজে এটাকে ব্যবহার করতে করার মতো আছে না। তো এটা সরকারিভাবে এটাকে যদি আমরা ইম্প্রোভাইজ না করি, এখানে যদি ফোকাস না করি তাহলে কিন্তু আসলে কি আমরা এই একটা দিনের মধ্যেও সীমাবদ্ধ থাকবো যে বছরের একটা দিনে আমরা এটা নিয়ে কথা বলি, কিন্তু দেখা যায় যে সারা বছর এটা নিয়ে আমাদের কিন্তু কি কোনো মাথা ব্যথা নেই। তো জিনিসটা হলো আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে, পারিবারিক থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক এবং সরকার সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কিন্তু আমরা এই প্লাস্টিকের মতো যে ক্ষতিকর যে জিনিসটা এটার ব্যবহার কমিয়ে এবং এটার দূষণ প্রতিরোধ করা সম্ভব। তো যেটা হলো এখনই আমার মনে হয় না যেটাকে আসলে বন্ধ করতে পারবো আমরা। গ্রাজুয়ালি এটাকে করতে হবে বিকল্প ব্যবস্থা, পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। তবে যে জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি সেটা হলো আমাদের ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট ওয়ার্কআউট করছে বিষয়টা নিয়ে, অনেক ইনফরমেশন তারা দিচ্ছে আমাদের কাছে, এবং আমি বিশেষ করে আমি আসলে সত্যি অনেক অভিভূত এই ধরনের প্রোগ্রামে আসা এবং আমাকে এখানে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, স্কুলের অফিসকে ধন্যবাদ, এবং পরিশেষে সবার সমাজের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আনিকা সুলতানা বিশি, শিক্ষাপ্রথম কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর। অনেক ভালো লাগছে, আসলে অনেক ভালো লাগছে। তোমাদের
সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলছিলাম। তারপর ওই বললাম এক দল তো বিজিও হবে, অনেক সময় দেখা যায় যে দু দলই একেবারে সমান, তারপরে লটারি করে ফুটবল খেলায় টাইব্রেকারে গিয়ে তারপরে একদলকে বিজয়ী ঘোষণা করা হয়। একই রকম পর্যায়ে আজকে শ্রেষ্ঠ বক্তা প্রথম বলছি ফাবিহাত। আজকে শ্রেষ্ঠ বক্তা ফাবিহাতটা সবাই আবার করতালির মাধ্যমে তাকে অভিনন্দন। দর্শক, এই কথাটি আমি ওই সময় বলছিলাম যে সিরিয়ালে একটি সমস্যা আছে। যাই হোক, পরবর্তী স্টেজে, কারণ আমরা তোমরা তো জানো না 6টা বিষয়ের উপর নম্বর প্রদান করা হয়েছে। 6টি বিষয়, যেমন উপস্থাপনা, তথ্য তথ্যের ব্যবহার, যুক্তি গঠন, যুক্তি খণ্ডন, বাচন ভঙ্গি এবং উচ্চারণ, তারপর গবেষণা। এই 6টি বিষয়ের উপর তোমরা 30 নম্বরের উপর তোমাদের নম্বর প্রদান করা হয়েছে। তাহলে একটা দিক শুধু ভালো বলে হবে না, অনেকে আছে একটা দিক অনেক ভালো বলেছে, অন্য একটা দিকে তেমন ভালো করতে পারে না, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। যাই হোক, আমরা যারা বিজয়ী হব না তার মন খারাপ করবো না। আবারও বলছি, আগামী দিনে তোমরা আরো ভালো করবে। তবে সে কথা আমি আবার উচ্চারণ করছি যে প্রত্যেকে এত ভালো বলছি, এটা প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। আমি আজকে আমি অভিজ্ঞ। আজকে বিজয় দল কে হতে পারে? ছেলেকে বলতে কোনো কথা নাই, এই কারণেই আমি মিস করতে চেয়েছিলাম পক্ষ বিপক্ষ। আজকে বিজয় দল বিপক্ষ দল। অভিনন্দন এবং বিজিত দল তারা ভবিষ্যতে ভালো করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছে। মন খারাপ এক করবে। ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তোমরা বসো, কয়েকদিন বসো। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা এবারে বক্তব্য প্রদান করবেন আজকে অনুষ্ঠানের যে সঞ্চালক। আমরা ওই আগে থেকে ঠিক করতে পারিনি বলে আজকে বিভাষাকার সহকারী প্রধান শিক্ষক স্কুল সঞ্চালনা করেছেন, এটা হওয়ার কথা ছিল না। যাই হোক, অন্যান্য কিছু বক্তব্য অনুষ্ঠানে থাকবে। আমি প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক শাহজুল ইসলাম স্যারকে সমস্যার কারণে বক্তব্য দিয়ে দিলাম না, মন খারাপ করবেন না। বিভাষাকার সহকারী প্রধান শিক্ষক জনাব ইসমাইল হোসেন তোমাদের জন্য কিছু বক্তব্য উপস্থাপন করবেন। উদযাপন 2025 উপলক্ষে বল্লভী মাজেদুল ইসলাম কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, ম্যানেজিং কমিটির সদস্য, সহকারী প্রধান শিক্ষক, আমার সহকর্মী এবং প্রান্তীয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি নিজেই অভিভূত যে আমার শিক্ষার্থীরা এত সুন্দর এক অনুষ্ঠান আমাদেরকে উপভোগ করার সুযোগ দিয়েছে। বক্তৃতা একটা ভালো জিনিস, মনের সাহস বাড়ে, কথা বলার স্পিড বাড়ে, মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস হয়। ভবিষ্যতে আমরা এটা চালু রাখবো ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের স্কুলে মাসে হোক, ত্রৈমাসে হোক, এই ডিবেট ক্লাব চলবে। যাতে আমরা টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করতে পারি।
এখন দেখতে পল্লবী মডেল স্কুলের শিক্ষার্থীরা বিগত অংশগ্রহণ করেছে। আর যে আছে এটা কোনো ব্যাপার না, তোমরা ফিরে দিয়ে যদি বলো যে আমি আর ওই কাজে যাব না, এটা হবে না। সামনে আরো ভালো ভালো তথ্য সংগ্রহ করবা, আমরা তোমাদেরকে বিতর্কের বিষয় আগেই বলে দিব। তোমরা ভালো করেছ, সকলের প্রতি আমার দোয়া এবং স্নেহ থাকলো, ভবিষ্যতে আরো ভালো করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের যিনি প্রধান আজকে আছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। পুরস্কার জি জি বলছি তো, অতিথিদের যারা আসছে এখন পুরস্কার বিতরণের পালা। যারা রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে প্রথমে রচনা প্রতিযোগিতা, যেহেতু আমার স্যার তৃতীয় থেকে নাম ঘোষণা করেছেন, আমি পুরস্কারটা তৃতীয় থেকেই দেই। যে তৃতীয় হয়েছেন রচনা প্রতিযোগিতায় রাকিবুল ইসলাম, দশম শ্রেণী। দ্বিতীয় হয়েছে ফারজানা, সপ্তম শ্রেণী। প্রথম হয়েছে কমিল হাসান, নবম শ্রেণী। তোমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। আগে তো ছিলাম বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কে প্রচার করবো, আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসাবে অনুষ্ঠান তো আমার শেষ করতে হবে। যেহেতু আজকে এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত বন পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা আনিকা সুলতানা, ম্যানেজিং কমিটির উপস্থিত সদস্য মেহদি হাসান, উভয় শাখার সহকারী প্রধান শিক্ষক দল, আমার সহকর্মীদের এবং প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। অনুষ্ঠান এই বিশ্ব পরিবেশ দিবস কবে আমরা জানি তো? একজন কি বলবে কবে? ইয়েস, 5 জুন হলো বিশ্ব পরিবেশ দিবস। এবার আমাদের রাষ্ট্রীয়ভাবে 5 জুন এটা পালন করা সম্ভব হয়নি। কারণ কি? কারণ হলো ওই সময় ছিল ঈদের ছুটি। ঈদের ছুটি থাকার কারণে 5 জুন এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি, সেটা পালন করা হয়েছিল 25 জুন। পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা পালন করা হবে জুন এবং জুলাই মাসের মধ্যে। জুলাই মাস 31 জুলাইয়ের মধ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তর থেকে এক বা একাধিক কর্মকর্তা নিয়োগ করা আছে, ওদের সাথে যোগাযোগ করে সুবিধাজনক একটা সময়ে এই অনুষ্ঠানটি করার জন্য সরকার নির্দেশ দিয়েছে। ওই অনুপাতে আমরা আজকে 27 জুলাই
অনুষ্ঠানটি করলাম। আমরা আমাদের সাধ্যমতো ব্যস্ত সময় কাটছে, জুলাই বিপ্লব, সেটা নিয়ে আমরা অনেক কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আজকে অতিথি শুনে খুশি হবেন যে আমরা ওই পর্যায়ে কিন্তু পুরস্কার ছিনিয়ে নিয়েছি। স্কুল পর্যায়ে তো বটি, থানা পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং জেলা পর্যায়ে অল্পের জন্য একটু পান মিষ্টি দিয়েছে। যাই হোক, আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক ভালো করেছেন এবং আজকে যে অতিথি আছেন ওনাকে সেই ছবিগুলো আমি দেখিয়ে দিই। ওখানে কিন্তু আমাদের 4টা দল অংশগ্রহণ করেছে। এই 4টা দল প্রত্যেকে ভালো করেছে। যাই হোক, আজকে পুরস্কার উপস্থিত দিলাম, যেহেতু ওই জুলাই বিপ্লবের কথা আনলামই, যারা বিজয় হয়েছিল তোমাদের জন্য পুরস্কার আছে। তোমাদের কাছে যে পুরস্কারটা আসবে সেটা সরকারের কাছ থেকে আসবে, সেটা আসার পর আমরা অবশ্যই তোমাদেরকে সেই পুরস্কার দেব। যাই হোক, আমরা এই ব্যানারে দেখতে পাচ্ছি এবং তোমরা নিজেরা বলছো একেবারে প্রতিপাদ্য ছিল প্লাস্টিক দূষণ আর নয় এন্ডিং প্লাস্টিক পলিউশন, এবং স্লোগান ছিল প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় প্লাস্টিক পলিউশন। একটা কথা আমি বলে নিই, পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমুদ্রে তলিয়ে যাবে। কাজে যে কোনো মূল্যে আমাদের পরিবেশ বজায় রাখে। আর এখন এই যে প্লাস্টিক নিয়ে এত কথা, সেখানে ওই যে প্লাস্টিক দূষণ টোটালি এটা বন্ধ করতে বলেনি, প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। এটার জন্য কি দরকার? সঠিকভাবে তা ব্যবহার করা। যদি আমরা সঠিকভাবে সেটা ব্যবহার করি তাহলে তেমন সমস্যা হবে না। আজকে আমি দেখেছি তোমাদের মধ্যে, আমি তোমাদের মধ্যে খুব ভালো করে চাইলে আমি দেখাতে পারি কে কাজটি করেছে। অনেকেই করেছেন, তার মধ্যে একজনকে আমি মার্ক করেছি। তোমাদের মধ্যে একজন টিফিন নেওয়ার সুন্দর করে ড্রিঙ্কস খেয়েছো, তারপর বোতলটা শুরু ফেলে দিয়েছে। কোথায় বলেছ? তোমার স্কুল মাঠ। আর তোমার স্কুলের মাঠটা এই ক্লাসরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তোমার উপর। আর সে তুমি কি করলে? মজা করে ড্রিঙ্কস খেলে তারপর বোতলটা মাঠের উপর ছড়ে ফেলে দিয়েছে। এটা কি আমরা এরপরে আর করবো? করবো কি? আজকে কি আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে যেতে পারি যে এরপর থেকে এই ধরনের ঘটনা আমরা ঘটাবো না? তোমাদের স্কুলে বাসা থেকে প্লাস্টিকের পণ্য ব্যবহার করতে আমরা অনেক আগেই না করে দিয়েছি। এবং তোমাদের যে নাস্তা বিতরণ করে, আমি সেখানে আজকে তাদেরকে ডেকে বলবো কাঁচের বোতল যেন নিয়ে আসে, প্লাস্টিকের বোতল আনবে। এরপরে প্লাস্টিকের যদি সামান্য জিনিস আমরা ব্যবহার করি, সেটা যেন লক্ষ্য করে দেখো। তোমাদের ক্লাসরুম থেকে শুরু করে তোমাদের প্রত্যেকটা ক্লাসরুমে, তোমাদের ক্লাসরুমের সামনে এবং তোমাদের মাঠে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিনের ব্যবস্থা আমরা করেছি। করিনি? এতগুলো ডাস্টবিন থাকতে আমরা যেখানে সেখানে এই ময়লাগুলো কেন করি? এটা করবো না। দু চারটি কথা আমাদের কি করতে হবে, কয়েকটা নোট করেছিলাম, সেগুলো আমি শোনাচ্ছি। প্লাস্টিকের বোতল আর আমরা ব্যবহার নাই করি, কাঁচের বোতল ব্যবহার করি। পলিথিনের ব্যবহার আমাদের অত্যন্ত সীমিত আকারে করব এবং যত্রতত্র সেটা রাখবো না, যেটা যেখানে রাখা দরকার সেখানে আমরা করব। পুরোপুরি যদি বন্ধ করতে হয়, একটু আগে ওই আমাদের আজকে অতিথিগুলোর সাথে কথা বলছিলাম যে পুরোপুরি বন্ধ করতে হলে তো সরকার চাইলেই কারখানা বন্ধ করে দিতে চাচ্ছে। তো বন্ধ করতে হলে বিকল্প ব্যাপার, এত সব বিকল্প আমাদের হাতে নেই বলে এটাকে সীমিত আকারে ব্যবহার করতে বলা হচ্ছে। তারপরেও কাপড়, পাট এবং কাগজের ব্যাগ বেশি বেশি আমরা ব্যবহার করি। তারপর আমরা কাগজের মতো ব্যবহার করি। তোমাদের যে ক্লাসরুম হয়, কাগজের ঠোঙ্গায় তোমার একটা নাস্তা খেলে বাসা থেকে নিয়ে আসতে হবে, কোথা থেকে আনবে, আর সেটা তো ফেলে রাখি, তাহলে কি হবে? অসুবিধা হবে। ক্লাসরুম তোমার পড়ানো, তোমার বাড়ি এবং মাঠ ঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন শব্দ দূষণ আমরা বন্ধ করবো, বায়ু দূষণ বন্ধ করবো, পানি দূষণ
সে ইনশাআল্লাহ ফিরে আসবে 100%। তো সবাই আজকে যে উদ্দেশ্যে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান, এই অনুষ্ঠান নিয়ে যে চাহিদা, এই অনুষ্ঠানে যে মেসেজ, এই মেসেজ অনুসারে আমরা আগামী দিনগুলোতে নিজেদেরকে সংযুক্ত করব, প্রতিষ্ঠান এবং আমাদের বাড়িঘর আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। রাফিয়া সুলতানা, ছেলেরা ক্লাসে চলে যাও। রাফিয়া সুলতানা, শ্রেষ্ঠ বক্তা আবু আক্তার।